বারবার উচ্ছেদেও দখলমুক্ত করা যাচ্ছে না রাজধানীকে, রাজুকের অসাধু কিছু কর্মকর্তার যোগসাজশের অভিযোগ। বিল্ডিং এর মালিক রাজুকের সাথে যে কোনো ব্যাপারে ডিল করে নিচ্ছে, ওটা আমরা বলতে পারি না। এগুলো ভেঙে চলে দিছিল আর কি, তারপর 2-4 দিন বন্ধ ছিল, তাদের সাথে মালিক পক্ষের সাথে সমঝোতা হয়েছে। না, এটা কোনো ম্যানেজ করার তো কিছু আমি দেখছি না। এটা যদি সহিংস অভিযোগ থাকে আমি অবশ্যই যাচাই করে দেব। বাংলা মোটরে আজ উচ্ছেদের 2 ঘন্টা পর আবারও একই চিত্র, পরবর্তী মনিটরিং এর পরামর্শ। আমরা যদি ন্যায় নীতিগুলা, আইন কানুনগুলা যদি ঠিক মতো আমরা পালন করি এবং পালন করার যে সংস্কৃতি সেটা যদি আমরা লালন করি, তাহলে কিন্তু ব্যাপারটা কঠিন না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তথ্য প্রমাণ ছাড়াই অর্থ পাওনা থাকার দাবি করছে পাকিস্তান, অভিযোগ অর্থমন্ত্রীর। বাংলাদেশের পাওনা আদায়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। শোক দিবসে জন্মদিন উদযাপনের অভিযোগ মামলায় হাজিরা না দেয়ায় বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, আগামী 2রা মার্চ প্রতিবেদন দাখিল। অবৈধ সম্পদ অর্জন মামলায় সরকার দলীয় এমপি বদিকে খালাস দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে দুদকের আপিল, তথ্য গোপন মামলায় জামিন স্থগিত চেয়ে আবেদন। সাঁওতালদের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থার বিষয়ে জানাতে প্রশাসনের প্রতি হাইকোর্টের নির্দেশ, ধান কাটতে বাধা নেই, আদিবাসীদের সন্তোষ। এবং নাসিরনগরে হামলার 2 সপ্তাহ পার হলেও আতঙ্ক কাটছে না হিন্দু সম্প্রদায়ের, প্রকৃত দোষীদের শাস্তি না হলে শঙ্কা কাটবে না বলছেন নেতারা। পেরিয়ে গেছে ৪৫ বছর, এখনো বাংলাদেশের সম্পদের ন্যায্য হিসাব বুঝিয়ে দেয়নি পাকিস্তান। উল্টো বাংলাদেশের কাছে প্রায় ৭০০ কোটি টাকা পাওনা আছে দাবি করে তা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে তারা। পাকিস্তানের গণমাধ্যমের এমন খবরে নতুন করে বাংলাদেশের পাওনা আদায়ে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রয়োজনে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের দাবির ন্যায্যতা তুলে ধরতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর কথা বলছেন তারা। অন্যদিকে অর্থমন্ত্রী বলছেন, পাকিস্তান কোনো তথ্য প্রমাণ ছাড়াই বাংলাদেশের কাছে অর্থ পাওনা থাকার দাবি করেছে। ২৪ বছরের অর্থনৈতিক বঞ্চনা পেরিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তবে যুদ্ধ শেষ হলেও বাংলাদেশের বঞ্চিত হওয়ার ইতিহাস ফুরায়নি এখনো। বাংলাদেশের সম্পত্তির হিসাব বুঝিয়ে দেয়নি পাকিস্তান। এ অবস্থায় নতুন করে পাকিস্তানের গণমাধ্যমের খবর, সরকারি অফিস, আগাম সুবিধা সহ বিভিন্ন খাতে বাংলাদেশের কাছে তাদের পাওনা রয়েছে বর্তমান মূল্যে যা ৬৯২ কোটি রুপি। তবে ইতিহাস এবং পরিসংখ্যান সাক্ষ্য দেয় ১৯৭৪ সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ঢাকা সফরে এলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান $৪,০০০ মিলিয়ন পাওনা দাবি করেন। তখন ডলারের মূল্য ছিল ৮ টাকা, ৪৫ বছরে যা দাঁড়িয়েছে ৮০ টাকায়। সেই হিসেবে বাংলাদেশের এখনকার পাওনা ৩২,০০০ কোটি টাকা। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের দাবি যে অযৌক্তিক তা বিশ্লেষণ সহ তুলে ধরে বাংলাদেশকে তার দাবি উপস্থাপনে আরো তৎপর হতে হবে। আমাদের যেমন দাবি আছে, তাদেরও যদি কোনো দাবি থাকে কাটাকুটি হবে। তো আমরা প্রায় ৩,২০,০০০ মিলিয়ন টাকা, সেখানে ৭০০ কোটি কিছু না, কিন্তু ওইটার কোনো যৌক্তিকতা তারা যৌক্তিক দিক দিতে পারবে না। কারণ জিয়া রহমানের শাসনামলে ১৯৭৯ সালে একতরফাভাবে অনেক পরিত্যক্ত সম্পত্তি অথবা জাতীয়করণ করা সম্পত্তি আবার পুরনো মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। তারা অনেকে বাঙালিদের কাছে স্বল্প মূল্যে বিক্রি করে তাদের টাকা ক্যাশ করে নিয়ে গেছেন। আমরা যদি আবার কোনো অভিযোগ তুলে বিচার করে এগুলো দাবি করতে চাই বা করি, এরকম যদি কোনো সম্ভাবনা ওরা দেখে, তাহলে ওদের জন্য বেস্ট হলো আগেই নিজের দানটা ফেলে দেওয়া। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। এই হিসাবে আমাদের যে দাবির পক্ষে যে সমস্ত তথ্য প্রমাণ আছে সেগুলোকে আরও সামনে নিয়ে আসা এবং এটিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে উপস্থাপন করা। পাকিস্তানের যে দাবি, সেই দাবিটি কতটা অগ্রহণযোগ্য, কতটা অবাস্তব, কতটা ভিত্তিহীন, সেটাও আমাদের তুলে ধরতে হবে। এ ব্যাপারে অর্থমন্ত্রী বলেছেন, বাংলাদেশের অর্থ পাওয়ার বিষয়ে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। আমরা 4টা অল্টারনেটিভ ক্লেইমস করে রেখেছি, properly documented. They have nothing, no documents, nothing, it's just statement. দাবি আদায়ে বাংলাদেশ এবং বিদেশে জনমত গঠনের দিকে দৃষ্টি দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর দিনে জন্মদিন উদযাপনের অভিযোগে দায়ের করা মামলায়
আদালতে হাজির না হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সকালে ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালত এই আদেশ দেন। আগামী 2রা মার্চ গ্রেপ্তারি পরোয়ানা বিষয়ক প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। গত 30 আগস্ট বেগম জিয়ার বিরুদ্ধে এই মামলাটি করেন এক সাংবাদিক। ওই দিনই আদালত মামলা আমলে নিয়ে বেগম জিয়াকে 17 অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। বেগম জিয়া সেদিন আদালতে না যাওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী। মামলার বাদী অভিযোগ করেন, বঙ্গবন্ধুকে হেয় করতেই বিএনপি চেয়ারপারসন উদ্দেশ্যমূলকভাবে 15 আগস্ট জন্মদিন উদযাপন করে আসছেন। সমন আদালতে রিটার্ন হওয়ার পরে খালেদা জিয়া যখন আদালতে আসেন না, তখন আমরা গ্রেপ্তারি পরোয়ানা চাই। যে গ্রেপ্তারি পরোয়ানা অর্ডার আমরা আজকে পেয়েছি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। যারা এই মামলা করে বেনিফিট নিতে চায় সরকারের কাছ থেকে, এই ধরনের কিছু লোক, অতি উৎসাহী লোক, ইচ্ছে করেই বিভিন্ন ঘটনা দেখিয়ে বিভিন্ন মামলা করতেছে। আমরা আইনগতভাবে এর সমাধানে আগাবো। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সরকার দলীয় এমপি আব্দুর রহমান বদির খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছে দুদক। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। গত 2 নভেম্বর 1,90,00,000 টাকা সম্পদের তথ্য গোপনের দায়ে বদিকে 3 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা জরিমানা করলেও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে খালাস দেন ঢাকার বিশেষ জজ আদালত। এ রায়ের বিরুদ্ধে আজ আপিল করল দুদক। এদিকে সম্পদের তথ্য গোপনের মামলায় বদির 6 মাসের হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছে দুদক। আগামী রোববার এই আবেদন শুনানির কথা রয়েছে। গোবিন্দগঞ্জের সাঁওতালদের উপর হামলায় দায়ীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী 10 দিনের মধ্যে পুলিশ সুপার সহ সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এছাড়া সাঁওতালদের চলাফেরার স্বাধীনতা এবং ধান কাটা নির্বিঘ্ন করার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এদিকে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার 2 সাঁওতালকে জামিন দিয়েছেন আদালত। তাদের উপর হামলার নেপথ্যে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও চেয়ারম্যান বুলবুলের ইন্ধন রয়েছে বলে আদালতে প্রতিবেদন দাখিল করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উচ্ছেদকে ঘিরে সংঘর্ষ এবং তাদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উচ্চ আদালত। তাদের উপর পুলিশের গুলির বৈধতা, নিরাপত্তা সহ কয়েকটি বিষয়ে নির্দেশনা চেয়ে আইন ও সালিশ কেন্দ্র সহ 3টি সংগঠনের করা রিটের শুনানিতে তাদের উচ্ছেদের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। শুনানিতে সংঘর্ষের পেছনে স্থানীয় সংসদ সদস্য ও চেয়ারম্যানের ইন্ধন রয়েছে আশোকের এমন প্রতিবেদন আদালতে তুলে ধরা হয়। আদালতও স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশের কথা উল্লেখ করে বিষয়টি সমাধানে সরকারকে নিরপেক্ষ হওয়ার পরামর্শ দিয়েছেন। সাঁওতালদের ব্যবহার করে একটি পর্যায়ে এসে সাঁওতালদের এগেনস্টে নিজেরা এটা লুটে নেওয়ার জন্য ব্যবহার করেন, সেই বিষয়গুলো ওই রিপোর্টে এসেছে। সেইটার আলোকে পরবর্তী কোর্ট ওই কনসার্ন যিনি এমপি এবং ওসি তাদের বিরুদ্ধে তিনি রুল ইস্যু করেছেন। পরে দায়ীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চান আদালত। একই সঙ্গে সাঁওতালদের চলাফেরা এবং চিনিকলের জমিতে লাগানো ধান কাটা নির্বিঘ্ন করতে আদেশ দেন উচ্চ আদালত। সাঁওতালরা যেন তাদের ঘর বাড়িতে শান্তিপূর্ণ থাকতে পারে, তারা যাওয়া আসা করতে পারে, সেই নিশ্চয়তা, তার নিরাপত্তা বিধান করার জন্য ওরা যে ধানগুলো চাষ করেছে সেই ধানগুলো ওদেরকে কাটতে দিতে হবে। মামলার সংখ্যা, অপর দিকে দোষী ব্যক্তি, সেগুলো অবশ্যই মামলার মধ্যে তো সেটা হবে, ইন্ডিকেট হবে, সেটার ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে। আগামী 30 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিকে আটক সাঁওতাল বিমল কিস্কু ও চরেন সরেনকে জামিন দিয়েছেন গাইবান্ধার আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চলাফেরার স্বাধীনতা এবং ধান কাটা নির্বিঘ্ন রাখতে উচ্চ আদালতের নির্দেশে সন্তোষ প্রকাশ করেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীর বাসিন্দারা। এদিকে সাঁওতালদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় 600 জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর 5 জনকে আটক করেছে পুলিশ। এই ধানটা কেটে আমরা ঘরে তুলতে পারবো, বাল বাচ্চা নিয়ে আমরা খাইতে পারবো সবাই। আমরা যখন হাইকোর্ট থেকে রিট পেয়েছি তাতে অনেক শান্তি, আমাদের খুব ভালো লেগেছে। তার কাটা যে লাগাচ্ছে, এই তার কাটা যেন সরানোর ব্যবস্থা করে। আমাদের অনেক কিছু অসুবিধা হচ্ছে, গরু বাছুর চড়ানোর, মানে ছোলপোলে খেলাধুলা। যে রায়টা হলো এর পাশাপাশি আর ওই যে কাঁটাতারের যে বেড়া দেওয়া হয়েছে, এই কাঁটাতারের বেড়াটারও একটা অবসান হবে, এটাও আমরা কামনা করি। সন্ধ্যার সময় আরো থাকছে।
রাজধানী থেকে জেএমবি সরওয়ার ও তামিম গ্রুপের অন্যতম 5 সদস্য আটক, বিস্ফোরক তৈরির সরঞ্জাম সহ অস্ত্র ও গোলাবারুদ জব্দ। এবং মিয়ানমারের সামরিক অভিযান থেকে বাঁচতে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে শত শত রোহিঙ্গা, সতর্ক অবস্থানে বাংলাদেশ, 3 প্লাটুন বিজিবি মোতায়েন। দখল উচ্ছেদ, এরপর আবার দখল, এই আবর্তেই যেন ঘুরপাক খাচ্ছে রাজুকের নিয়মিত এবং বিশেষ উচ্ছেদ অভিযান। অভিযোগ রয়েছে সংশ্লিষ্টদের হাত করেই নগরীতে এই অবৈধ দখলদারিত্ব বজায় রাখছেন ভবন মালিকরা। নগর পরিকল্পনাবিদদের মত, এখনই দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেওয়া হলে অচিরেই বাসের অযোগ্য হয়ে পড়বে 2 কোটি মানুষেরই নগরী। আজহারুল ইমনের রিপোর্ট। রাজধানীর পশ্চিম পান্থপথ দেখে বোঝার উপায় নেই, নকশা বহির্ভূত নির্মাণ এবং দখলদারিত্বের কারণে এই সড়কের ভবনগুলোতে চালানো হয়েছিল কোনো উচ্ছেদ অভিযান। বছর জুড়ে চালানো গ্রিন রোড, ধানমন্ডি, তালতলা, উত্তরা কিংবা গুলশান সহ রাজধানীর বিভিন্ন এলাকায় চালানো রাজুকের প্রায় সব অভিযানই এমন ফলশূন্য। কখনো মাস বা সপ্তাহের ব্যবধানে, কখনো আবার উচ্ছেদের পরপরই শুরু হয় আবারও দখল করার তৎপরতা। বিল্ডিং এর মালিক রাজুকের সাথে যে কোনো ব্যাপারে ডিল করে নিচ্ছে, ওটা আমরা বলতে পারি না, ওটা বিল্ডিং মালিক পক্ষ বলতে পারবে। এগুলা ভেঙে চলে দিছিল এই আর কি, তারপরে 2-4 দিন বন্ধ ছিল, তারপরে তাদের সাথে মালিক পক্ষের সাথে সংযুক্ত হয়েছে। তবে ক্যামেরার সামনে কৌশল উত্তর দেন এসব ভবন মালিক। কেউ আবার দখলদারিত্ব টিকিয়ে রাখার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। যদি আমি দোকান চালাইতে পারি তাহলে চালাইলাম, আর যদি ওনারা দোকান চালাইতে না দেয় তাহলে তো সেক্ষেত্রে আমি আর কিছুই করতে পারবো না, আমার কার পার্কিংই হয়ে যাবে। প্রত্যেকটা জায়গা ভাঙাচোরা করে অনেক করছে, তাতে কি গাড়ির জ্যাম কি কমছে? বাসযোগ্য নগর নির্মাণের দায়িত্বে নিয়োজিতদের বিরুদ্ধে এমন অভিযোগের ব্যাপারে হতাশা প্রকাশ করেন নগর বিশেষজ্ঞরা। সাথে সাথে পরামর্শ দেন উচ্ছেদ পরবর্তী মনিটরিং জোরদারের। অনিয়ম করে যখন একটা স্থাপনা তৈরি করে তখন কিন্তু সে সবসময় একটা ঝুঁকি নেয়, ঝুঁকির মাত্রাটা কমে যেতে থাকে দিন দিন, কারণ সে দেখে যে এগুলা কখনোই ভাঙা হচ্ছে না, কখনোই আইনানুগ ব্যবস্থা হচ্ছে না, কিংবা কখনো নোটিশ বা তারা যখন কোনো পায় তখন তারা আবার অন্যভাবে অনৈতিকভাবে সেগুলাকে ম্যানেজ করার চেষ্টা করে। তবে ম্যানেজ হওয়ার অভিযোগ অস্বীকার করেন রাজুক চেয়ারম্যান। এটাই না যে আমরা এখানে অভিযান করে গেলাম, তারা আবার যদি আবার করে আবার আমরা সেখানে অভিযান করবো না। আমাদের এরকম আছে, আমরা এক জায়গায় একাধিকবারও আমরা গিয়েছি না, এটা কোনো ম্যানেজ করার তো কিছু আমি দেখছি না। এটা যদি সঙ্গে অভিযোগ থাকে আমরা অবশ্যই যাচাই করে দেবো। গেল 3 মাসেই প্রায় 315টি ভবনে অবৈধ উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজুক। চলমান এই কার্যক্রমে আরও প্রায় 3500 স্থাপনায় অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে সংস্থাটির। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। আজ রাজধানীর বাংলা মোটর মোড় থেকে মগবাজার পর্যন্ত সড়কের 2 পাশ দখলমুক্ত করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। তবে উচ্ছেদের 2 ঘন্টার মধ্যেই আবারও অবৈধ দখলে চলে যায় সড়কটি। দুপুর 12টা থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযান চলে ঘণ্টাব্যাপী। এ সময় সড়কের পাশে থাকা ভ্রাম্যমাণ খাবারের দোকান তুলে দেওয়া হয়। এছাড়া মেরামতের জন্য সড়কের 2 পাশে লাইন দিয়ে রাখা মোটরসাইকেল ও প্রাইভেট কার থেকে নামমাত্র জরিমানা করেন আদালত। তবে যেসব দোকান মূল সড়কের ওপরে গাড়ি রেখে দিনের পর দিন ব্যবসা চালিয়ে আসছে, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এদিকে অভিযান শেষ হতে না হতেই ঠিক আগের অবস্থায় চলে আসে পুরো সড়কের চিত্র। পূর্বের মতো সড়কের উপরে গাড়ি রেখেই চলে মেরামতের কাজ। এ বিষয়ে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে জানতে চাইলে কোনো সদুত্তর পাওয়া যায়নি। পার্টসের দোকানগুলো মূলত তারা পার্টস বিক্রি করবে, বাট তারা এখানে যে গাড়ি রেখে যে গাড়ি মেরামত করে এটা বেআইনি। এই জন্য আমরা রং পার্কিংয়ের মামলা দিয়েছি প্রত্যেকটা গাড়িকে, আর দোকানদারকে আমরা সতর্কমূলক ব্যবস্থা বানিয়ে দিয়েছি যে তারা ভবিষ্যতে এই ধরনের কাজ আর করবে না। প্লেস অফ অকারেন্স হলে গিয়ে ফুটপাথ, তো ফুটপাথে যিনি অপরাধটা করছেন তিনি হয়তো গাড়ির মালিক অথবা ড্রাইভার, দোকানদার তো তার দোকানে বসে আছে, তো অপরাধটা যিনি করেছেন তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। জলবায়ু সম্মেলনে যোগদান শেষে মরক্কো থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্যরা। মঙ্গলবার মরক্কোর মারাকাসের বাব ইগলিতে বিশ্ব জলবায়ু সম্মেলন COP22 এর উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে এক ভাষণে ওয়াটার SDG অর্জনে বৈশ্বিক তহবিল গঠনের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
2018 সালে পদ্মা সেতু উদ্বোধনের সময় বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া পাঁচচর ভাঙা জাতীয় মহাসড়ক উদ্বোধন করা হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের পাশে পদ্মা সেতুর লিংক রোডের 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের বালু ভরাট কাজের উদ্বোধন করে তিনি একথা বলেন। এ সময় নির্মাণ কাজ এলাকা ঘুরে দেখেন মন্ত্রী। তিনি বলেন, এই 4 লেন প্রকল্পের রাস্তার পাশে গাছ লাগিয়ে সবুজায়ন করা হবে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে 55 কিলোমিটার দীর্ঘ মহাসড়কটি বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হবে। এই মহাসড়কে 4টি ফ্লাইওভার, 4টি রেলওয়ে ওভারপাস, 21টি আন্ডারপাস এবং 3টি ইন্টারচেঞ্জ থাকবে। এছাড়াও ভবিষ্যতে এই রুটে মেট্রো রেল নির্মাণের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। পদ্মা সেতু চালু সঙ্গে এই মাওয়া ভাঙ্গা 55 কিলোমিটার বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়েরও সেদিন যানবাহন ও জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এই পদ্মা সেতু যখন নির্মাণ হবে, এক্সপ্রেসওয়ে যখন হবে, এই এলাকার আর্থসামাজিক চেহারাই পাল্টে যাবে, বদলে যাবে জীবনের ছবি। সন্ধ্যার সময় আরো থাকছে। ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে আতঙ্কিত প্রবাসীরা, বললেন নিউ ইয়র্ক সিটি মেয়র। নির্বাচনের পর যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনক হারে বেড়েছে হেট ক্রাইম, প্রতিবেদনে প্রকাশ। এবং দুদিন বিরতির পর শুরু হলো বিপিএল। চট্টগ্রামে প্রথম ম্যাচে চিটং বাইকিংসকে হারালো ঢাকা ডায়নামাইটস। বরিশাল বুলসের বিপক্ষে খেলছে রংপুর রাইডার্স। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনার 2 সপ্তাহ পার হলেও আতঙ্ক কাটছে না এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের। সম্প্রদায়ের নেতারা বলছেন, ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের শাস্তি না হলে এই শঙ্কা দূর হবে না। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 28 অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্ম অবমাননার উড়ো খবরে হিন্দু পাড়ায় হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় 10টি মন্দির এবং শতাধিক বসতঘর ভাঙচুর এবং লুটপাট করা হয়। এ ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীরা দফায় দফায় নাসিরনগরে এসে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে অভয় দেন। কিন্তু তারপরও অজানা শঙ্কা আর আতঙ্ক কিছুতেই তাদের পিছু ছাড়ছে না। আমরা জাল বাইতে গেল, আমরা ভিতরে বয় আসে, মাছ ধরত গেল বয় আসে, কিন্তু কোন দিন কোনটা হয় আমরা এই আতঙ্কের মধ্যে আছি। কিভাবে নিরাপত্তা থাকতে পারি, হ্যাঁ এইটাই চাই। তিন ফাইলে তার হইতে না, মনের শান্তি হচ্ছে সবচেয়ে বড়। হিন্দু সম্প্রদায়ের নেতারা জানান, ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের শাস্তি না হলে এই ভয় শঙ্কা দূর হবে না। কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেল, এই জন্য আমরা এখন চাই যে দীর্ঘমেয়াদী একটা নিরাপত্তা ব্যবস্থা। যারা প্রকৃত অপরাধী তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হোক এবং যারা নিরপরাধী ব্যক্তি তাদেরকে যেন হয়রানি না করা হয়। এদিকে হিন্দুদের সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। রাজ্যে পাহারার ব্যবস্থা করা হয়েছে, আমাদের মোবাইল প্যাট্রোল টিম রয়েছে, বিজিবি রয়েছে, এখনো র্যাব রয়েছে। স্বাভাবিক জীবনযাপনের জন্য সকলকে আমরা আমাদের পক্ষ থেকে পূর্ণ আস্থা রাখার জন্য আমরা অনুরোধ করেছি। এই ঘটনায় নাসিরনগর থানায় মোট 6টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ভিডিও ফুটেজ দেখে পুলিশ এখন পর্যন্ত 85 জনকে গ্রেফতার করেছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগই দায়ী, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়াতে সেখানে বলে দেওয়া হচ্ছে মন্ত্রী এবং এমপির যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে সেটা সৃষ্টি হয়েছে পরিকল্পিতভাবে। ঠিক একইভাবে গাইবান্ধাতে গোবিন্দগঞ্জে যে ঘটনা, সেটা এমপির নেতৃত্বে হয়েছে এবং চেয়ারম্যানের নেতৃত্বে হয়েছে। এখন এরা সবসময় যেটা করে, উদরপিণ্ডি বুদর ঘরে চাপায় এবং নিজের অন্যায় অপরাধগুলোকে ঠেকে দেওয়ার জন্য বিএনপিকে দোষারোপ করে। এটা হচ্ছে তাদের স্বভাব। রাজধানীর আদাবর ও উত্তরা এলাকা থেকে 90 জেএমবির 5 সদস্যকে আটক করেছে র্যাব। এরা জেএমবির সরওয়ার তামিম গ্রুপের জঙ্গি প্রশিক্ষক, বিস্ফোরক বিশেষজ্ঞ ও অর্থ সমন্বয়কারী হিসেবে কাজ করত। এই সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম সহ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মাওলানা আব্দুল হাকিম ও রাজিবুল ইসলামকে আটক করে র্যাব। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের আদাপুর এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় গাজী কামরুল সালাম সোহান, সোহেল রানা ও শেখ আবু সালেকে। এরা সবাই জেএমবির অন্যতম সদস্য। এ সময় উদ্ধার করা হয় বিস্ফোরক তৈরির সরঞ্জাম সহ অস্ত্র ও গোলাবারুদ। এর মধ্যে রয়েছে পিস্তল, ম্যাগজিন, ডেটোনেটর ও ককটেল। র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, নব্য জেএমবির প্রথম সারি বেশ কয়েকজন নেতা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হওয়ার পর মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে সংগঠনের সদস্যরা। এরপর থেকেই আত্মগোপনে থাকা সদস্যরা নতুন করে সংগঠিত হওয়ার পরিকল্পনা করে। যারা আত্মগোপন করে আছে অথবা আরো কিছু সদস্য যারা বাইরে ছিল তাদেরকে পুনরায় ইনিশিয়ালি সংগঠিত করা, তাদেরকে নতুন কিছু সদস্য সংগ্রহ করা, এরকমই উদ্দেশ্য ইনিশিয়ালি থাকে এবং সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু তাদেরকে আটক করা হয়েছে। আমাদের কাছে যতটুকু তথ্য আছে তো তারা একসঙ্গে আবার ঢাকার দিকে এসেছে, যে আবার একত্রিত হবে, অন্যান্য কোথায় সদস্য আছে তাদেরকে মিটিং করা অথবা প্রশিক্ষণের অন্য কোনো ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট করা। আটককৃতদের মধ্যে গাজী কামরুল সালাম সোহান নব্য জেএমবির অন্যতম প্রধান অর্থ যোগানদাতা ও বিস্ফোরক তৈরি এবং ব্যবহারের প্রশিক্ষক হিসাবে, মাওলানা আব্দুল হাকিম ফরিদি জঙ্গিবাদ প্রচার ও প্রসারের জন্য প্রশিক্ষক হিসাবে, সোহেল রানা বার্তা বাহক হিসাবে, শেখ আবু সালে শারীরিক প্রশিক্ষক হিসাবে কাজ করত, রাজিবুল ইসলাম অস্ত্র প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করতেন। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে ৭,০০০ অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পলাশ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিতাস গ্যাসের নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে উপজেলার ৭টি গ্রামে দিনভর এই অভিযান চালানো হয়। এতে অবৈধ ৭,০০০ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে প্রায় ৪,০০০ মিটার গ্যাস পাইপ জব্দ করা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, বিতরণ লাইন থেকে ২ ইঞ্চি পাইপ ব্যবহার করে বাসাবাড়িতে অবৈধ সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করা হচ্ছিল। পর্যায়ক্রমে জেলার শনাক্ত হওয়া সব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছেন তিতাস গ্যাসের কর্মকর্তারা। ৭,০০০ লাইন বিচ্ছিন্ন করেছি। এখানে সরকারের প্রায় ৫০ লক্ষ টাকা রাজস্ব ক্ষতি হচ্ছিল। নরসিংদী জেলায় আর ৩০,০০০ থেকে ৪০,০০০ অবৈধ লাইন আছে আমাদের ধারণা। আর এই অভিযান, এই ব্যাপারে সরকার কঠোর, এটা অব্যাহত চলবে। মিয়ানমারের রাখাইন প্রদেশে সামরিক অভিযানের হাত থেকে বাঁচতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে শত শত রোহিঙ্গা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। এসব রোহিঙ্গাদের মধ্যে বিপুল সংখ্যক নারী ও শিশু রয়েছে। এই অবস্থায় সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। এর মধ্যে মিয়ানমার সীমান্তে অতিরিক্ত ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, গত ১ মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানে নিহত হয়েছে অন্তত ১৩০ জন। রোহিঙ্গা মুসলমানদের এসব হত্যার খবরে বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগ সত্ত্বেও নির্বিকার মিয়ানমার কর্তৃপক্ষ। এছাড়াও কয়েকশো ঘরবাড়িতে আগুন দেওয়া হয়েছে বলেও অভিযোগ সেখানকার মানবাধিকার কর্মীদের, যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার সরকার। গেল মঙ্গলবারও সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কয়েকজনের মৃত্যু হয় বলে জানায় গণমাধ্যম। নিহতদের সবাই অস্ত্রধারী বিদ্রোহী বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এলাকাটিতে কোনো বিদেশি সাংবাদিকদের প্রবেশাধিকার না থাকায় এ নিয়ে সংবাদ সংগ্রহে বেগ পেতে হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়। এদিকে দেশটির নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের হাত থেকে বাঁচতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে শত শত রোহিঙ্গা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। এসব রোহিঙ্গাদের মধ্যে বিপুল সংখ্যক নারী ও শিশু রয়েছে। এই অবস্থায় সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের বিজিবি সদস্যরা। আমরা সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছি। ৩ প্লাটুন জনবল আমাদের রিজিয়ন হেডকোয়ার্টার থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। ছোটখাটো বিষয় বা ছোটখাটো রিকোয়ারমেন্টের জন্য তারা অনেক সময় বাংলাদেশে অনুপ্রবেশ করে থাকে এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থাও গ্রহণ করে থাকি এবং তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করে থাকি, যাতে আমরা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে। রাখাইন রাজ্যে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করে, যাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে আসা অবৈধ অভিবাসী হিসেবে উল্লেখ করে নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি মিয়ানমার সরকার। ২০১২ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত দাঙ্গায় শতাধিক রোহিঙ্গা মুসলিম নিহত হন। এরপর চলতি বছরের গেল ৯ অক্টোবর নিরাপত্তা বাহিনীর একটি ঘাঁটিতে অজ্ঞাত অস্ত্রধারীদের হামলার পর সেনাবাহিনী সেখানে ক্লিয়ারেন্স অপারেশন হিসেবে ব্যাপক অভিযান শুরু করে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এই তথ্য জানান। চলতি বছর ৩২,৩০,২৮৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।
গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে 24,226 জন। 2016 সালে 32,30,288 জন কোমলমতি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। আশা করছি বিগত বছরগুলোর অনুরূপ এবারও সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষকবৃন্দ সমাপনী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন। ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী দুটো পরীক্ষা হচ্ছে, একটা হচ্ছে এই পিইসি আর একটা হলো জেএসসি বা জেডিসি। যতক্ষণ পর্যন্ত ওখান থেকে সিদ্ধান্ত না হয় ততদিন এটা চলিবে। দেশের বাইরের খবর। ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাজিও। তার শহরে অভিবাসী বিরোধী অভিযান বা মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যমূলক কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে এখনও ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত আছে। এর মধ্যেই পরাজিত প্রার্থী হিলারি ক্লিন্টন ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখতে ডেমোক্রেট সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে শিহাবুদ্দিন কিসলুর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বুধবারও শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত হয় নিউ ইয়র্কের রাজপথ। কলম্বিয়া ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নিউ জার্সির রুটজার্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে রাস্তায় নেমে আসে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের অবৈধ অভিবাসী বহিষ্কারের ঘোষণার বিরোধিতা করে তারা। আমাদের অনেক সহপাঠী আছে যাদের বৈধ কাগজপত্র নেই, তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করা হলে শিক্ষাজীবন হুমকির মুখে পড়বে। এর মধ্যেই নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাজিও ট্রাম্প টাওয়ারে পরবর্তী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন। পরে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন মার্কিন প্রশাসনে অভিবাসী বিরোধী ব্যক্তিদের নিয়োগ দেওয়ার খবরে উদ্বেগ জানান তিনি। নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করে আমি তার অভিবাসী ও মুসলিম বিরোধী অবস্থানের বিষয়ে সবার উদ্বেগের কথা তুলে ধরেছি। ভবিষ্যতে তার প্রশাসনের সঙ্গে আমাকে কাজ করতে হবে, কিন্তু অভিবাসী অধ্যুষিত নিউ ইয়র্কে তার পরিকল্পনা কাজে আসবে না। এই বিষয় ছাড়াও বিভিন্ন বিষয়ে তার সঙ্গে আমার আলোচনা হয়েছে। এদিকে নির্বাচনে পরাজিত প্রার্থী হিলারি ক্লিন্টন ওয়াশিংটনের সমর্থকদের উদ্দেশ্যে এক ভাষণে যুক্তরাষ্ট্রের অখণ্ডতা রক্ষায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ভেবেছিলাম নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নেব, বাসায় বসে বই পড়ে সময় কাটাবো, কিন্তু পারলাম কই। হতাশ হলে চলবে না। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, দেশের স্বার্থে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও অধিকার রক্ষার বিষয়ে সবাইকে সোচ্চার থাকতে হবে। এদিকে মামলার হুমকি সহ ভাড়াটিয়াদের লিখিত দাবির পরিপ্রেক্ষিতে নিউ ইয়র্কে ট্রাম্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের তৈরি করা অনেক বহুতল ভবন থেকে ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিষ্ঠানের নামফলক সরিয়ে নিচ্ছে ভবন কর্তৃপক্ষ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। নোট বাতিলের সরকারি সিদ্ধান্ত ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অনুগত শিল্পপতি ও দলীয় কর্মীদের আগাম জানিয়ে দেবার অভিযোগ তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। ঘটনা তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। গ্রীষ্মকালীন পার্লামেন্ট অধিবেশনে বুধবার নোট নিয়ে আলোচনার জন্য সংসদ মুলতবির প্রস্তাবও দেয় বিরোধী দলগুলো। ভারতের মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের বেশ কয়েকটি ব্যাংকে টাকা বদল করতে আসা গ্রাহকদের ভিড় সামলাতে লাঠিচার্জ করেছে পুলিশ। এদিকে শুক্রবার থেকে একজন গ্রাহক একবার 2,000 রুপির বেশি নোট বদল করতে পারবেন না বলে জানানো হয়। জনদুর্ভোগের প্রতিবাদে নয়াদিল্লিতে আয়োজিত যৌথ সমাবেশে ভাষণ দেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ সময় নোট বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারকে 3 দিনের আলটিমেটাম দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পিপিএল ক্রিকেটের খবর। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক চিটাগাং ভাইকিংসকে 19 রানে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে 9 উইকেটে 148 রান সংগ্রহ করে সাকিবের ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে শহীদের আঁটো বোলিংয়ে 8 উইকেটে 129 রানেই থামে চিটাগাংয়ের ইনিংস। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন ঢাকার 2 ওপেনার। দলীয় 31 রানে ইনফর্ম ওপেনার মেহেদি ফেরেন 20 বলে 33 রান করে। এরপর সাঙ্গাকারা 17 ও নাসির হোসেন 20 রান করে সাজঘরে ফিরলে কিছুটা অস্বস্তিতে পড়ে ঢাকা। ব্যক্তিগত 13 রানে সাকিব ও ভাইকিংসের আফগান রিক্রুট মোহাম্মদ নবীর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।
শেষ দিকে ঢাকার তরুণ তারকা মোসাদ্দেকের 26 বলে 35 রানের ঝোড়ো ইনিংসের কল্যাণে 9 উইকেট 148 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ঢাকা। ভাইকিংসের হয়ে নবী 18 ও মিলস 25 রানে 3টি করে উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন চিটাগাংয়ের 2 ওপেনার তামিম ও জহুরুল আমিন, কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারানো চিটাগাং ম্যাচে ফিরতে পারেনি কখনোই। তামিম সর্বোচ্চ 26 ও মাহমুদুল 20 রান করেন। পেসার শহীদ ঢাকার হয়ে 23 রানে নেন 3 উইকেট। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে মোহাম্মদ মিথুনের 50-তে বরিশাল বুলসের বিপক্ষে 175 রানের চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে রংপুর রাইডার্স। জবাবে আর কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামবে মুশফিকের দল। নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হলেও সেখানে পরিবর্তন আসতে পারে বলে আভাস দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিপিএল এর পারফরম্যান্স বিবেচনায় এনে দলে দু একটি নতুন মুখ দেখা যেতে পারে। সেক্ষেত্রে এগিয়ে থাকবেন নাসির হোসেন, শাহরিয়ার নাফিজ ও মেহেদী মারুফরা। তবে নিউজিল্যান্ড সফরের আগে টাইগারদের স্পিন বোলিং কোচ নিয়োগের কোনো সম্ভাবনা নেই বলেও জানান বিসিবি বস। নাসির ইজ প্লেইং গুড এবং পুরনোদের মধ্যে মেহেদী মারুফ এবং শাহরিয়ার নাফিস অসম্ভব ভালো খেলছে। এইটা চিন্তা করে অলরেডি আমি আমার মেসেজটা দিয়ে দিয়েছি। কোচের সাথে কথা হয়েছে, সিলেক্টরদের সাথে কথা হয়েছে, আকরামের সাথে কথা হয়েছে অপারেশনসের হেড, যে আমরা হয়তো অ্যাডিশনাল প্লেয়ার দরকার হলেও পাঠাবো। এখানে যারা পারফর্ম করছে এদেরকে কিভাবে ইনক্লুড করা যায় স্কোয়াডের সাথে। সময়টা খুব কম আছে, বাট আমরা এখনও দেখছি আসলে স্পিন বোলিং কোচ কিন্তু অ্যাভেলেবল, এমন যে না আছে না, কিন্তু আমরা আসলে ঠিক যেরকম চাচ্ছি ওরকম এখনো পাচ্ছি না। আমরা আর একটু অপেক্ষা করব। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। তথ্য প্রমাণ ছাড়াই অর্থ পাওনা থাকার দাবি করছে পাকিস্তান। অভিযোগ অর্থমন্ত্রীর। বাংলাদেশের পাওনা আদায়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। শোক দিবসে মিথ্যা জন্মদিন উদযাপনের অভিযোগ মামলায় হাজিরা না দেয়ায় বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। আগামী 2রা মার্চ প্রতিবেদন দাখিল। অবৈধ সম্পদ অর্জন মামলায় সরকার দলীয় এমপি বদিকে খালাস দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে দুদকের আপিল। তথ্য গোপন মামলায় জামিন স্থগিত চেয়ে আবেদন। সাঁওতালদের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থার বিষয়ে জানাতে প্রশাসনের প্রতি হাইকোর্টের নির্দেশ। ধান কাটতে বাধা নেই, আদিবাসীদের সন্তোষ। এবং নাসিরনগরে হামলার 2 সপ্তাহ পার হলেও আতঙ্ক কাটছে না হিন্দু সম্প্রদায়ের। প্রকৃত দোষীদের শাস্তি না হলে শঙ্কা কাটবে না বলছেন নেতারা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।